শারুন যতই সুদর্শন, হ্যান্ডসাম, লুকিং লাইক আ বিউটিফুল হোক না কেন, বিয়ের দিন ওই আবুল মার্কাই দেখায়। এমনটা কেন হয় সে বেডা মানুষই ভালো করতে পারবে। তো যাই হোক, আমার প্রাণ প্রিয় বান্ধবীর বিয়ে আগামী শুক্রবার। 8 জন বান্ধবী মিলে প্ল্যানিং করছি কিভাবে কি করব। ইতিমধ্যে বান্ধবীর হবু জামাইয়ের ছবি দেখা হয়ে গিয়েছে, এক দফা গুণ কীর্তন করাও হয়ে গেছে। বান্ধবী আমার মহা খুশি, খুশি হবেই বা না কেন, এত সুন্দর জামাই বলে কথা। আমরাও মহা খুশি না হই অন্তত এটা ভেবে তো খুশি যে বান্ধবীর বিয়েটা এবার তো খাওয়া যাবে। আমরা মহা খুশি হতে পারিনি বলে আবার ভেবে নিয়েন না যে জ্বলে পড়ে যাচ্ছি। বিয়ে যেহেতু বান্ধবীর, তাই তার মহা খুশি হওয়াই উচিত, আমাদের না। সো যাই হোক, একটু পাকনামি করে ফেললাম আর কি, ডোন্ট মাইন্ড প্লিজ। 8 জন, আমি, মিনু, আনিকা, জয়া, শম্পা, সাবিনা, রেহানা, তামান্না, আমরা 8 জন বান্ধবী গিয়ে উপস্থিত হলাম বান্ধবীর বিয়ের বাড়িতে। হলুদের দিন বিয়ে মেলা আয়োজন করেছে বান্ধবীর বাপ, কিন্তু প্রতিবেশীগণ সেই মেলা আয়োজনের চেয়ে বেশি মনে করছে আমাদেরকে। ড্যাব ড্যাব করে চোখ বের করে তাকে আছে আমাদের দিকে। শম্পা আমার চিমটি মাইরা জিজ্ঞেস করলো, এই ঋতু, এই বেডি এমনি তাকে আছে কেন আমাদের দিকে? তোরে পছন্দ হয়েছে মনে হয় ওই বেড়ির পোলার লাইগা। সব কয়টা আমার কথা শুনে হাসা শুরু করলো। এদিকে 8 জন মাইয়া মানুষের হাসির আওয়াজে আশেপাশের মহিলাগঞ্জ ভ্যাবাচেকা খেয়ে বসলো। আমি একটু ভালো মাইয়া সেজে গেলাম তাৎক্ষণিক, সবাইকে ধমকে সরে চুপ করতে বললাম। এই সবাই চুপ থাক, ফাজলামো করিস না তো একদম, শয়তানের কাজিনরা। এত ফাজলামো করলে পরে দেখা যাইব তোগো সব কয়টারে চিরকুমারী হইয়া মারা যাইতে হইব। আনিকা আমার কথায় ফোড়ন কেটে বলল, এহে আসছে, আমাদের বিয়ে হইব না কেন? আমরা কি দেখতে কম সুন্দর নাকি? আমি দাঁত কেলিয়ে বললাম, তবু সুন্দর ধুয়ে পানি খেবো মাইনছে। ওই যে বেডিগঞ্জ দেখ কেমনে তাকায় আছে তোদের দিকে। তোরা যে ফাজলামো করতেছিস, পরে দেখা যাবো বেডি তাদের বিয়ায় কোট নামি করে দিব, বিয়ে আর কপালেই জুটবো না। সবাই এক দফা হেসে নিলাম। বিয়ের কনে বান্ধবী ললিতা মানে লতা আমাদেরকে নিজের রুমে এনে সেট করলেন যেন আমরা শান্তিমতো আড্ডা দিতে পারি। আমি লতাকে ডেকে বললাম, এই ললিতা একটু পানি খাওয়া না প্লিজ। ও মা গো, ললিতা তো আমার কথা একদম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখ একটু, আজ বাদে কাল আমার বিয়ে, তুই এসব নামে আমারে ডাকবি না। আমার জামাই শুনলে কি মনে করবে বলতো? লতার কথা শুনে সবাই হু হা করে চিৎকার করে উঠল। জয়া বলে উঠল, আহারে বেচারি, এখনই জামাইকে নিয়ে কত চিন্তা। দেখিস তো জামাইও না তোকে ললিতা বলেই ডাকে। জয়ার কথা শুনে আমাদের হাসি যেন আর থামছেই না। সন্ধ্যায় সবাই লতাকে নিয়ে ব্যস্ত হলাম সাজানোর জন্য। লতার ইচ্ছে ছিল বিয়েতে পার্লারে সাজবে, কিন্তু আমরা তো নাছোড়বান্দা। আমাদের মতো বান্ধবী থাকতে তুই কি না সাজবি পার্লারে? অসম্ভব, সেটা তো আমরা থাকতে কখনোই সম্ভব না। পার্লারে বেডিরে যা টাকা দিবি, দরকার পড়লে ওইগুলো আমাদের দিবি, তাও আমরাই সাজাবো। লতা চিন্তিত কণ্ঠে বলল, দেখ, বাজে করে সাজাবি না কিন্তু, ভালো করে সাজাবি। লতার কথায় কিছুটা রাগ হলো। আমরা বান্ধবীরা মজা করি বলে কি তোর বিয়েতেও তোকে নিয়ে, তোর সাজা সজ্জা নিয়ে এগুলো নিয়ে মজা করবো আজব? মিনু বলে উঠলো, আহা ঋতু, তুই তো সিরিয়াস হচ্ছিস কেন? জানিস তো লতা যে হাবা গোবা। মিনুর কথা তো লতা একেবারে কেঁদে কেটে একাকার। তুই আমাকে হাবা গোবা বললি মিনু? আমার বর যদি জানতে পারে তাহলে কি আমাকে বিয়ে করবে? নাক টানতে টানতে কথাগুলো বলল লতা। লতার কথায় উপস্থিত সবাই মুখ চেপে হাসি লুকোনোর চেষ্টা করতে থাকলো। আসলে লতা হাবাগোবা না, একটু সহজ সরল টাইপের মেয়ে, খুবই মিষ্টি একটা মেয়ে আর অনেক ভালো। এমনিতেও দুনিয়ায় একটু সহজ সরল হলে সবাই চেপে ধরে, এমনটাই হয়, সব জায়গায় আসলে হয় এমনটা। আর এইখানে তো সে আমাদের বান্ধবী হয়। অবশেষে লতাকে সাজানো শেষ হলো। আয়নার সামনে নিয়ে ওরে বললাম, দেখ তো ললিতা, সাজটা কেমন হলো? লতা আয়নায় একটু সময় চেয়ে থেকে বলল, স্বাস্থ্য হয়েছে মন মতো, কিন্তু তোর মুখের ভাষা ঠিকঠাক লাগছে না। আমি হাসলাম লতার কথায়। লতাকে বাইরে স্টেজে বসিয়ে দিয়ে আসলাম, বলে আসলাম,
আপনারা যা করার করে নেন, আমরা বান্ধবীরা সাজুগুজু করে এসে যেন দেখি আপনাদের কাজ শেষ। খুব বড় সড়ো হুমকি দিয়ে চলে আসলাম রুমে। এবার আমাদের ভূত হওয়ার পালা। আটজন মাইয়া মানুষের সাজতে কত সময় লাগতে পারে বলেন তো দেখি। কিন্তু না, আমি ওদের সবাইকে বুঝিয়ে বললাম, দেখ কেউ লেট করবি না, সবাই যার যার সাজ তাড়াতাড়ি কমপ্লিট করবি। আর কারো সমস্যা হলে আমি হেল্প করবো, যেহেতু আমি সাজবো না। আমি আসলে তেমন একটা সাজুগুজু করি না, তাই তোদেরকে আমি হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি কর, তা না হলে গভীর রাত হয়ে গেলে তোদের ভূত ধরবে এই গ্রামে। রাতের ভূতের ভয়ে হোক আর যে কারণেই হোক, সবাই খুব তাড়াতাড়ি সুন্দর করে সেজে গুজে রেডি। মাশাআল্লাহ, সবাইকে সুন্দর লাগছে। বের হওয়ার আগে বললাম, এই তোরে এইদিকে আয়, তোদের সুন্দর লাগছে খুব, একটু গায়ে ফু দিয়ে দিয়ে আয়। আমার কথায় যেন সবাই আকাশ থেকে পড়লো, পাত্তা না দিয়ে চলে গেল বাইরে। আমিও পাত্তা না পেয়ে পাত্তাহীনতা নিয়ে চলে আসলাম বাইরে। অনেক মানুষজন বাইরে, বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, মানুষ তো থাকবেই। সবাই অবশ্য হলুদ রাত দেখার উদ্দেশ্যেই আশেপাশে থেকে উপস্থিত হয়েছে। আমরা 8জন যখন একসাথে বের হলাম, সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আসলে 8জন মেয়ে এক জায়গায় হওয়ায় একটু বেশিই লাগছে। সবার চাওয়া চাওয়াইতে আমি যেন একটু অস্বস্তিতেই পড়ে গেলাম। আর এতে লাইটিং এর মধ্যেও কেমন যেন গা ঘোলাচ্ছে আমার, তাই একটু আড়ালে আসার চেষ্টা করলাম। তাও কারো কারো দৃষ্টি যেন আমাদের উপরেই। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, কিরে, এরা সবাই এমন হা করে তাকিয়ে থাকবে নাকি সারা রাত? এত তাকানোর কি আছে বলতো? রেহানা বলল, তোকে যে একটু বেশি সুন্দর লাগছে, তাই সবাই তাকিয়ে আছে ঋতু। আমি ভ্রু কুঁচকে বললাম, আমাকে? কি, আমি তো সাজলামই না, আমাকে সুন্দর লাগার কি আছে বলতো গান্ধী? করে এক পাশ থেকে কেউ জবাব দিল, কাউকে না সেজেও যে এতটা স্নিগ্ধ লাগতে পারে সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না। কথাটা শুনেই সবাই একসাথে চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। কিন্তু কে বলল কথাটা? কাউকেই তো দেখছি না, কে বললো এই কথা? সকাল হতেই বিয়ের তোড়জোড় পড়ে গেল। বাইরে পাখির কিচিরমিচির, প্রতিবেশীদের হাক ডাক, আত্মীয় স্বজনের আনন্দ উল্লাস আর বাচ্চা কাচ্চাদের চিল্লাচিল্লিতে পরিবেশটা কেমন জমজমাট হয়ে উঠেছে। এদিকে আমরা এত চিল্লাচিল্লিতে ঘুমোতে পারলাম না, আর ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠতে হলো আমাদেরকে। উঠে পড়লাম আমরা। শম্পা লতাকে ডাকতে নিল, এর মধ্যেই আমি বারণ করলাম লতাকে যেন না জাগায়। বেচারি মাঝরাত পর্যন্ত হলুদের কনে সেজে বসেছিল সঙ্গের মতো। বিরক্ত লাগলেও প্রকাশ করার অনুমতি নেই, বিয়ে বলে কথা। এক একজন আসছে আর ফটোশুট করছে, এই ছিল কাহিনী। অবশ্য গতকাল রাতে ভালো ঘুম হয়নি কারোই, তাও আমরা উঠে গেলাম। লতা না হয় আর একটু ঘুমিয়ে নিক, আজকে আবারও ওর উপর দিয়ে ধকল যাবে। আমার এই বড় মানুষের মতো কথা শুনে সবাই আমাকে এক দফা পচিয়ে নিল। অবশ্য তাতে আমার কিছুই যায় আসে না, সকালের খাবারটাই ইতিমধ্যে সবার শেষ। বিয়ে বাড়িতে তো হট্টগোল থাকবেই, কিন্তু এই মুহূর্তে আমার এসব আর ভালো লাগছে না, মাথাটা কেমন ঝিমাচ্ছে আমার। কাল রাতে ঘুম হয়নি, মূলত এটাই তার কারণ। আর এত মানুষজনের ভিড় আমার তেমন পছন্দও নয়, আমার কেবল নিরিবিলিতেই থাকতে ভালো লাগে। সম্পাকে এইসবই বলছিলাম। লতা এসে বলল, তাহলে তোরা একটু বাড়ি থেকে বের হয়ে আমাদের পুকুর পাড় থেকে হেঁটে আয়, ভালো লাগবে। লতার একজন কাজিনকে সাথে নিয়ে আমরা চলে আসলাম লতাদের পুকুর পাড়ে। আহা, এত শান্তি এইখানে, স্নিগ্ধ বাতাস যা মন ছুঁয়ে যায়। পুকুরের পানি স্বচ্ছ, একদম টলমল করছে। পুকুরের এত সুন্দর পানি দেখে আনিকা বায়না ধরলো এখানে যেন গোসল করা হয়। অর্ধেক রাজি হলো, আর কেউ কেউ রাজি হয়নি। আমিও অবশ্য রাজি হইনি। এই খোলামেলা পরিবেশে গোসল করা সম্ভব না, তার উপর আবার বিয়ে বাড়ি, কত লোকজন আছে। পুকুর পাড়ের অনেক গাছগাছালির মধ্যে ফলের গাছ ছিল কিছু, যেখান থেকে আমরা প্রায় অর্ধেক শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বর চলে আসছে, সবার রেডি হওয়া প্রায় শেষ। লতাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম আমরা। লতার কিছু কাজিন এসে আমাদেরকে বলল আমরা বরকে গেট ধরবো কিনা। ওর কথা শুনে আনিকা বলে উঠলো সে যাবে। আমি এক ধমকেই সবাইকে থামিয়ে দিলাম। লতার কাজিনদেরকে বুঝিয়ে বলে দিলাম আমরা এখান থেকে কেউ যাচ্ছি না, আর তোমাদের জন্য উপদেশ থাকবে, তোমরাও যাওয়ার দরকার নেই, কোনো ছেলেদেরকে পাঠাও, বাকিটা তোমাদের ইচ্ছে। লতা বলল, কি হতো গেলে, যেতি না হয় একটু, বিয়েতেই তো আনন্দ করবি, তুইও যাবি না, ওদেরও যেতে দিবি না?
আমি বললাম আমি যাব না মানে ওরাও যাবে না, নিজের ভালো করবো আর ওদের ভালোটা চাইবো না? বাদ দে, তোরা এসব বুঝবি না।